আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে উপকূলীয় অঞ্চলে মৎস্য চাষে যান্ত্রিকতা। এই পর্যায়ে আমরা আজকে এসেছি সুবর্ণচরে। দেখুন উপকূলীয় অঞ্চলে খামার যান্ত্রিকতা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। উপকূলীয় কৃষির ধারাবাহিক প্রতিবেদনে সুবর্ণচরের নিরাপদ সবজি চাষ এবং প্রাণী সম্পদ উন্নয়ন নিয়ে প্রতিবেদন দেখেছেন আমাদের আগের অনুষ্ঠানে। তারই ধারাবাহিকতায় উপকূলীয় কৃষির শেষ পর্বে আজ দেখবেন সুবর্ণচরের মৎস্য সম্পদ উন্নয়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার চলমান কর্মসূচির অংশবিশেষ। এতে আজ দেখবেন সুবর্ণচরের প্রান্তিক পরিবারের পারিবারিক পুকুরসমূহে হাই ভ্যালু ফিশ, কুরাল বা ভেটকি মাছের চাষ সম্প্রসারণ, গুণগত মানের পোনা সরবরাহে অক্সিনেটেড ভ্যানে পোনা সরবরাহ, বাণিজ্যিক মৎস্য চাষে যান্ত্রিকতার প্রবর্তন, ভ্যালু এডেড মৎস্য পণ্য বিপণন এবং মাছের তৈরি খাদ্য অভ্যস্তকরণে স্কুল ক্যাম্পিং। একথা ঠিক 80 দশক থেকে সুবর্ণচরের কৃষিতে আধুনিকতার ছাপ শুরু হলেও সুবর্ণচরের কৃষি ও প্রাণী সম্পদের মতো মৎস্য সেক্টরে তেমন কোনো আধুনিক প্রযুক্তি সম্প্রসারিত হয়নি। ইতোমধ্যে গ্লোবাল ফিশারিজের মতো বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানি সুবর্ণচরে মাছের বাণিজ্যিক চাষে যান্ত্রিক পদ্ধতির ব্যবহার শুরু করেছেন। সুবর্ণচরে প্রান্তিক পর্যায়ে মৎস্য খাতে প্রযুক্তি তেমন সংযোজিত হয়নি। এরই প্রেক্ষাপটে 2013 সাল থেকে পিকেএসএফ এর অর্থায়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা সুবর্ণচরে মাছের ক্ষেত্রে নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করছে। বিস্তারিত প্রতিবেদনের আগে শুরুতেই আমরা কথা বলবো প্রতিষ্ঠানের সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য সম্পদ কর্মকর্তা কৃষিবিদ শহীদুল আলমের সঙ্গে। পিকেএসএফ এর কারিগরি এবং আর্থিক সহযোগিতায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা মৎস্য খাতে অনেকগুলো প্রযুক্তি এখানে বাস্তবায়ন করে। তা আমরা মূলত এই অঞ্চলে খামার যান্ত্রিকীকরণ, অক্সিনেটেড ভ্যানে পোনা পরিবহন এবং ভালো মানে পোনা উদ্যোক্তা সৃষ্টি, ভেটকির সাথে কাপ, তেলাপিয়ার মিশ্র চাষ, এই কার্যক্রমগুলো এবং এটার সাথে সাথে আমরা যে ভ্যালুয়েটেড যে ফিশ বাই প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আমরা মানে কার্যক্রম আমাদের এই অঞ্চলে আমরা চালিয়ে যাচ্ছেন। যে সমস্ত কাজগুলো করছেন তা অর্জনটা কেমন? সুবর্ণচরে সরকারের পাশাপাশি মৎস্য খাত উন্নয়নে আমরা কিন্তু অনেক মানে ভূমিকা রাখছি গভর্নমেন্টের পাশাপাশি। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মৎস্য সেক্টরে যে এই অঞ্চলের যে অবদান, এটা সাগরিকার অনেকাংশে মানে তার মানে রয়ে গেছে। আপনাদের কাজের সঙ্গে মৎস্য অধিদপ্তরের কাজের সমন্বয় কেমন? মৎস্য অধিদপ্তরের সাথে আমাদের কাজের সমন্বয় চমৎকার, কারণ আমরা যে কোনো এই কার্যক্রমে যখনই আমরা স্মরণ করি তারা কিন্তু আমাদের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে যায় কারিগরির দিক থেকে, এবং ধরেন আমাদের বিভিন্ন কার্যক্রমে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। তাদের সাথে একটা আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়ে গেছে। যে কর্মসূচির কথা বললেন এগুলো তো মাঠ পর্যায়ে এখন চলমান, এখন মাঠ পর্যায়ে এই কার্যক্রম আমরা দেখি সবগুলো কার্যক্রম। কৃষিবিদ শহীদুল আলমের কথার সূত্র ধরে আমরা যাই চর ক্লার্ক ও চরবাটায়, যেখানে রুবেল ও রেশমা সাগরিকার আর্থিক ও কারিগরি সহযোগিতায় তেলাপিয়া, পাঙ্গাস ইত্যাদি মাছের সঙ্গে কুরাল মাছের চাষ শুরু করেছেন। আপনারা দুজনেই তো পুকুরে মাছ চাষ করতেছেন না? জি। তো এটা কত পুকুর? এটা মানে আদগানি। কি কি মাছ ছাড়েন এখানে? এখানে রুই, কাতাল, তেলাপিয়া, ফুডি মাছ, কোরাল মাছ। কবে থেকে আপনারা এই পুকুর কাটছেন? কবে থেকে মাছ চাষ শুরু করছেন? আমরা মনে করেন যে 5-6 বছরে এটার মাছ চাষ করি। প্রথম থেকে মাছ চাষ করেন? প্রথম থেকে মাছ চাষ করি। তো ইদানিং শুনতে পাচ্ছি যে আপনারা এই ইয়ের সাথে, রুইয়ের সাথে, অন্যের সাথে আপনি কুরাল মাছও দিচ্ছেন। কুরাল মাছ দিচ্ছেন কেন? কারণটা কি? কোরাল মাছ দিচ্ছি, কোরাল মাছে মনে করেন ব্যবসা
লাভ বেশি, মানে সকাল বেতন যায়। অন্য মাছ দিলে 2 বছর 3 বছর লাগে, কোরাল মাছ দিলে প্রতি বছর বেতন যায়। আপনি তো সিম খেতে কাজ করেন, আপাতত কাজ করেন এখানে, কি কি খাবার দেন এগুলোকে মাছগুলোকে? আসলে কোরাল মাছের খাবার দেখেন লাগে না, তেলাপিয়ার বাচ্চা খায় কোরাল মাছ। এই যে মিশ্র মাছের সঙ্গে কুরাল মাছ চাষ করছেন, তাতে লাভটা কি মনে করেন? আপনি মাছ বিক্রি করছেন না যাবো, কেমন লাভটা কেমন হয়? মানে লাভ তো ভালো হয়, ওই কোরাল মাছের দাম একটু বেশি। কোরালের দাম একটু বেশি। কত কেজি হওয়া বিক্রি করেন, কত হইলে বিক্রি মানে করেন? 2.5-3 কেজি হলে আমরা বিক্রি করি ফেলাই। আচ্ছা, এইখানে তো আগে থেকেই কৃষকরা কুরাল মাছ চাষ করতো পুকুরের মধ্যে। হ্যাঁ, তা আপনাদের সাপোর্টগুলো কি? হ্যাঁ, আগে কিন্তু কৃষকরা মানে এই যে এই অঞ্চলটা হচ্ছে একদম নদী কূলে, তো প্রচুর কোরালের পোনা পাওয়া যেত, কিন্তু কিছু কৃষকরা করতো কি প্রকৃতি থেকে পোনা সংগ্রহ করতো। হ্যাঁ, প্রকৃতিতে পোনা সংগ্রহ করতো, কিন্তু তারা কোনো নিয়ম কানুন মানতো না, আচ্ছা, আইনে ফেলে দিত। এখন বিজ্ঞান ভিত্তিক আমরা যে টেকনোলজি যে সাপোর্টটা আমরা দিচ্ছি, এর মাধ্যমে এই অঞ্চল এখন মানে পুকুরে কিন্তু কোরালের মানে চাষ হচ্ছে। এবং তাতে যে টেকনোলজি আপনারা তাদের সাপোর্ট দিচ্ছেন, তাতে করে কোরাল উন্নয়নের ক্ষেত্রে এই উপকূলীয় অঞ্চলে কি পরিবর্তনটা মনে করছেন আপনারা? আমরা যেটা পরিবর্তন কোরালের ক্ষেত্রে দেখতেছি যে তারা যে কোরালে এখন অনেক বেশি লাভবান হচ্ছে, লাভবান মানে বেশি বাড়তেছে। বেশি বাড়ার পিছনে কারণটা কি? আপনারা কি ধরনের টেকনিক সাপোর্ট? আমরা তাদের কোরালের উপর তাদের যে প্রশিক্ষণগুলো আমরা দিচ্ছি, প্রশিক্ষণের মাধ্যমে এই প্রশিক্ষণে আমাদেরকে মৎস্য অধিদপ্তরও সহযোগিতা করতেছে। আপনারা কি হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করছেন? না, আমরা হ্যাচারির থেকে চেষ্টা করতেছি। কক্সবাজারে যেটা হচ্ছে, এটা হয়তো আমরা মানে আগামী বছর এটা করতে পারবো, কিন্তু আমরা এই জায়গায় তাদের যে সাপোর্টটা দিচ্ছি, যে এই সাপোর্টটা হচ্ছে যে তারা আগে ছোট ছোট পোনা ফেলতো, কিন্তু এখন ধরেন যে তারা যে 2-3 ইঞ্চি 4-5 ইঞ্চি যে পোনাগুলো ফেলছে, এতে তাদের মোর্টালিটি এখন আর হচ্ছে না। এদিকে সুবর্ণচরে বাড়ি বাড়ি পারিবারিক পুকুরে কোরাল মাছের চাষ সম্প্রসারণে সাগরিকা প্রকল্প অঞ্চলে প্রশিক্ষণ, কৃষি বৈঠক ইত্যাদি কর্মসূচি পরিচালনা করছে। তেমনি একটি কৃষক কিষানী বৈঠক অনুষ্ঠিত হয় পূর্বচর মসজিদ গ্রামে, যেখানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা। কোরাল মাছের প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে আমরা যাই দক্ষিণ চর ক্লার্ক আদর্শ গ্রামের আফসারউদ্দিন বিটুর মৎস্য খামারে। 5 একরের এই মৎস্য খামারে পুকুরের সংখ্যা হচ্ছে 5টি। প্রতি পুকুরের গড় আয়তন 1.25 একর। এখানকার 2টি পুকুরে পোনা নার্সিং করে বিক্রি করা হয়, অপর 3টি পুকুরে বাণিজ্যিকভাবে মাছের চাষ করা হয়। উল্লেখ্য, আফসারউদ্দিন বিটু একজন শিক্ষিত তরুণ, যিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করে যুক্ত হয়েছেন কৃষি পেশায়। তবে শুরুতেই আফসারউদ্দিন বিটু প্রচলিত পদ্ধতির মধ্য দিয়েই বাণিজ্যিক মৎস্য চাষ শুরু করেন। সাম্প্রতিক সময়ে আফসারউদ্দিন বিটু সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় পুকুরে মৎস্য চাষে যান্ত্রিক পদ্ধতি যেমন এয়ারেটর, অটো ফিডার, সেই সঙ্গে পোনা সরবরাহের জন্য পাতিল পদ্ধতির পরিবর্তে শুরু করেছেন অক্সিনেটেড ভ্যানে পোনা সরবরাহ। আপনার কি নাম ভাই? শেখ ফরিদ। শেখ ফরিদ, কয় কেজি নিচ্ছেন আজকে? 10 কেজি। 10 কেজি। পানি তো একটু বেশি দেওয়া লাগবে, আর একটু পানি দিবেন না? হ্যাঁ, পানি কোন কোন জায়গায় বিক্রি করুন এগুলো? এগুলা এই গ্রামে বিক্রি করুন। আর কোন কত দূর যাইতে হবে এখান থেকে সেলিম বাজার, বেকের বাজার, কামাল বাজার। তো পানি তো অক্সিজেন তো হয়ে যাবে, তাই না? অক্সিজেন দেওয়া যাবে। হ্যাঁ, দেওয়া লাগবে। তো কয় বছর ধরে করেন এগুলো, এই কাজগুলো? এগুলা করি আজকে 7-8 বছর করি। 7-8 বছর। কেমন আয় হয়? হ্যাঁ, ভালো হয় আল্লাহ। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ ইউসুফ। ইউসুফ সাহেব, আপনি কয় বছর ধরে করেন এই কাজ? আমি স্যার এটা 15 বছর পর্যন্ত করি। 15 বছর? জি। কেমন আয় হয়, সংসার চলে না? স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ব্যবসা দিয়ে পরিবার চলে। আমি মোটামুটি ইনশাআল্লাহ এই সংসারিক খুব ভালো মতো চলে। আপনার কি নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহজাহান। আপনি কত বছর ধরে করেন? আমার ব্যবসার বয়স 23 বছর। আচ্ছা ইউসুফ সাহেব, এই যে আপনারা পোনা নেন, পোনা নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করেন, জি স্যার, পোনা কি ঠিক মতো দেওয়া যায় নাকি মরে টরে যায়? স্যার কিছুটা মারা যায়, অনেক সময় দূরে হরি যায়, দূরের কারণে যায় স্যার, কিছু অক্সিজেনের কারণে কিছু আপনারা হাত দিয়ে যে করেন একটু? স্যার এটা করি অক্সিজেন দিই, ইয়ার পরে স্যার কিছুটা মারা যায়। আচ্ছা, সারা দিনে তো বিক্রি করেন তাই না? জি স্যার। বিকালের দিকে মাছ বেশি নষ্ট হয়ে যায় না? স্যার অক্সিজেন দিতে হয়, অক্সিজেন পানি একটা নিলে আরেকটা আবার বদলে দিতে হয়, মাঠের মধ্যে পানি বদল করতে হয়, দিতে হয়। তারপর আর যদি বিক্রি না হয় তখন কি করেন? স্যার নিজের পুকুর আছে, নিজের জায়গা আছে, আমরা ওটা দিছি। জি স্যার।
আচ্ছা, এখানে তো পোনা বেশ বড় করে বিক্রি করে, তাই না? জি স্যার। তো কত পোনার এই চাহিদা কেমন এই বড় পোনাগুলোর? হ্যাঁ, চাহিদা ভালো। চাহিদা ভালো আছে ইনশাআল্লাহ। ইদানিং সাগরিকা বা জি যে স্যার। উনি নতুন পদ্ধতি করছে, মানে বক্স করে অক্সিজেন দিয়ে ব্যবস্থা করে, ওটা কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ খুব ভালো স্যার, খুব ওটা ভালো। কি দাম বেশি পুরো মনে হয়? দাম না, দাম বেশি। আচ্ছা, মানে ওইটা যদি ব্যবহার করে তাহলে কিন্তু আপনারা অক্সিজেন মানে ভালো হবে। ভালো ভালো মারা টারা যাবে না স্যার, এটা হলে ভালো হবে। নিরাপদ। যাক, এইটা যদি আপনাদের দেওয়া হয় তাহলে সুন্দর অক্সিজেন একটা যেখানে ভ্যান, যে ভ্যানের মধ্যে অক্সিজেন দেওয়া থাকবে এবং সেটা আপনার দিয়ে পারেন, তাহলে সারাদিন বিক্রি করলেও কোনো সমস্যা নেই, জি আবার স্যার। বেশি হলেও সমস্যা নেই, তাই না? জি স্যার, জি আর যে বেশি হলে পুকুরে দিয়ে দিতে হবে, মারা যাবে, সমস্যা নেই। তো ভালো হয়েছেন আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। সাধারণভাবে আপনারা যে পোনা বিক্রি করতেন, আপনি কিভাবে করতেন? পাতিল দিয়ে করতেন? জি স্যার। কতজন লোক পাতিল দিয়ে আপনার ই করে? স্যার প্রায় প্রত্যেক দিন 40 থেকে 50 জন। 50 জন। অক্সিজেন একটা বিষয়, মূল বিষয়। অক্সিজেন কম হলে পোনা মাছ মারা যায়। সেই ক্ষেত্রে এই যে সাগরিকা যে এই ভ্যানটা দিল, এই ভ্যানের সুবিধাটা কি হলো আপনার? স্যার এই ভ্যানের সুবিধা হচ্ছে আমরা যখন ফাতিলে মাছ দিয়ে থাকি তখন অনেক সময় ফাতিলে মাছ অক্সিজেন ফল করে, মাছ মারা যায় এবং ব্যাপারীরা বিক্রি করতে না পারলে ওই মাছগুলো তাদের পুকুরে বিকেলবেলা ছেড়ে দেয়। আর এই সাগরিকার মাধ্যমে আমার যে অক্সিজেন ভ্যান দেওয়া হয়েছে, এই অক্সিজেন ভ্যানে করে মাছ কোনো অক্সিজেন ফল করে না এবং মাছের কোনো গুণগত মান নষ্ট হয় না, ক্ষতি হয় না, এবং এই অক্সিজেনের মাধ্যমে অনেক দূর দূরান্তে মাছ পৌঁছানো যায় এবং দীর্ঘ সময় পর্যন্ত মাছ এখানে টিকে থাকে। আচ্ছা, এইটা অক্সিজেন কিভাবে কাজ করে বলেন তো? আপনার তো পাতিলে তো সরাসরি পোনা দিয়ে দেন, কিন্তু এটা তো আপনার একটা বড় বক্সের মধ্যে দিচ্ছেন, অক্সিজেন কখন দেন? এটা স্যার অক্সিজেনে এটা তো হচ্ছে অক্সিজেন দিয়ে দেওয়া হয়। এটাকে অক্সিজেন দিয়ে দেওয়া হয়? জি, অক্সিজেন দিয়ে দেওয়া হয়, অথবা অক্সিজেন কখন দেন আপনারা? এটা সিলিন্ডার আপনারা দেন নাকি আগে থেকে দেওয়া হয়? না, আগ থেকে স্যার এটা আমরা সেট করি, তারপরে মাছটা দিই, দেওয়ার পরে এই অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে ওইখানে অক্সিজেন দেওয়া হয়। এই অক্সিজেনে করে স্যার এটা প্রায় 7-8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত। এই ট্যাঙ্কিতে কতগুলো মাছ দেওয়া যায় স্যার? এটাতে 4 থেকে 4.5 মণ মাছ দেওয়া যায় স্যার। আর একবার যদি অক্সিজেন করেন, ড্রপ করেন বা দেন, তাহলে কতক্ষণ থাকবে এই পোনা? ভালো, এই পোনা প্রায় স্যার হাত দিয়ে নাড়াইলে প্রায় 1-2 ঘন্টা থাকবে স্যার। আচ্ছা, হাতের মধ্যে অক্সিজেন তৈরি করা আর এই মেশিন অক্সিজেন তৈরি করার পার্থক্যটা কথা বলেন তো? স্যার মেশিনে হচ্ছে যান্ত্রিকীকরণ, এটা হচ্ছে মেশিনের মাধ্যমে স্যার অক্সিজেন খুব দ্রুত তৈরি করা হয় এবং ওই অক্সিজেন অনেক বেশি দীর্ঘক্ষণ পর্যন্ত স্যার স্থায়ী থাকে। আপনার সাহেব, এগুলো খুব সুন্দর মনে হচ্ছে। এটা কয়দিনের এগুলো? স্যার এটার বয়স হচ্ছে স্যার 3.5 থেকে 4 মাস। আপনি কি পোনা নিয়ে আসছিলেন? জি স্যার। কি কি প্রজাতি এখানে? স্যার এখানে রুই আছে, কাতল আছে, সরফুটি আছে, সিলভার কাপ আছে। কতগুলো পোনা ছিল এখানে এই মুহূর্তে? এই পুকুরে স্যার প্রায় 30 থেকে 35 মণ পোনা। 30 থেকে 35 মণ। জি। এখন আপনি এগুলো বিক্রি শুরু করছেন না? জি স্যার, আমি বিক্রি শুরু। আচ্ছা, আপনি বলেন তো মাছের যে গুণাগুণ, যে কোয়ালিটি পোনা থাকা উচিত, তা কি এখানে মানা হচ্ছে? আপনারা যে দেখছেন যে এখানে একটা অ্যারোটর ব্যবহার করা হয়েছে, মানে যেহেতু অ্যারোটর ব্যবহার করা হয়েছে, এখানে অক্সিজেন এবং অন্যান্য পানির যে কোয়ালিটি সেটা ভালো আছে, এই জন্য এখানে অধিক ঘনত্বে মাছ চাষ করা। এখানে দুইটা পদ্ধতি ব্যবহার, একটা এয়ারওয়াটার ব্যবহার করছেন, একটা সাধারণভাবে করছেন। পোনা বিক্রি ক্ষেত্রে দুইটা পদ্ধতি ব্যবহার করছেন। একটা হলো আপনার পাতিল নিয়ে যাচ্ছে, আর অক্সিজেন সমৃদ্ধ ইয়েতে ভ্যানে নিয়ে যাচ্ছে। তো এই দুটোর ক্ষেত্রে আপনি কি আপনার মানসম্মত কেমন আছে মনে করেন? আমি মনে করি পোনা পরিবহনের ক্ষেত্রে অবশ্যই অক্সিজেন সমৃদ্ধভাবে পরিবহন করা উচিত, কারণ এটা যখন কালচারে যাবে তখন এই পোনাটার থাকবে, চাপ কম মুক্ত থাকবে। আর যারা পাতিলের মাধ্যমে সাধারণভাবে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে চাষির পুকুরে যখন দেওয়া হবে সেক্ষেত্রে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য অক্সিজেনটা এসে সবচেয়ে ভালো। কৃষক ভাইরা, আপনারা দেখছেন কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো নোয়াখালী জেলার জেলা মৎস্য কর্মকর্তা জনাব ইকবাল হোসেনের সঙ্গে। জনাব ইকবাল হোসেন, সুবর্ণচরে বা আপনার এই জেলাতে যান্ত্রিকতা খুব একটা অগ্রসর হয়নি,
সাম্প্রতিক সময়ে বেসরকারি পর্যায়ে সরকারিভাবে আপনারা চেষ্টা করছেন, এর অগ্রগতি কতটুকু? আমাদের এই এলাকায় আমরা চাষিদেরকে ধীরে ধীরে উদ্বুদ্ধ করছি এই যান্ত্রিকীকরণ করার জন্য। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ বা উদ্বুদ্ধকরণ সভা করছি, বা আমরাও কিছু কিছু খামারিদেরকে আমরা নিয়ে আসছি। হ্যাঁ, এই হার কম, তবে ধীরে ধীরে বাড়বে আমরা বিশ্বাস করি, কারণ আমরা মৎস্য অধিদপ্তর এইটা নিয়ে কাজ করছে এখন। এই যে উদ্যোগ নেওয়া হয়েছে বেসরকারি সংস্থা থেকে এরোটো এবং অক্সিনেটেড ভ্যান, এটাকে মৎস্য অধিদপ্তর কীভাবে দেখছেন এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে কতটুকু লাভবান হবে কৃষকরা যদি এই যন্ত্র ব্যবহার করা হয়? খুবই চমৎকার উদ্যোগ। আমি বলবো সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা একই সাথে এই উদ্যোগগুলো যদি আমাদের অন্যান্য চাষিরাও যদি গ্রহণ করে, এখানে মাছের উৎপাদন বাড়বে, কেননা এই যান্ত্রিকীকরণের ফলে অধিক ঘনত্বে আমরা বেশি মাছের উৎপাদন করতে পারবো এবং লাভ বেশি হবে। এই যে অক্সিনেটেড ভ্যান পোনা পরিবহন করার জন্য এবং যে এয়ারেটর, এটাতে কত মাছের বয়োবৃদ্ধি কেমন? একজন মৎস্যবিজ্ঞানী হিসেবে আপনার অভিমতটা কি? আমরা বলবো মাছের গ্রোথ খুবই ভালো, এবং আমাদের আমরা বলি 20% মাছের উৎপাদন বাড়বে এতে। আচ্ছা, সরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে স্কুল ক্যাম্পিং চলছে। আজকে টিফিন আওয়ার একটা, আজকে টিফিন আওয়ার আমরা মানে এই যে মশলাযুক্ত খাদ্য প্রসারণমূলক একটা ক্যাম্পিং কাজ মানে চলছে। এরকম কি আপনারা অন্যান্য স্কুলে এরকম করেন? আমরা এরকম বিভিন্ন স্কুলে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। কারণ হলো যে এই প্রজন্ম কিন্তু মাছ বিমুখ হয়ে গেছে, তারা তাদের অভ্যস্ত করার চেষ্টা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গারা এবং সামোসা। এখানে সাইফুল সাহেব আছেন, আপনি এই সাগরিকার নির্বাহী পরিচালক। আজকে এই যে নতুন উদ্যোগ আপনারা ক্যাম্পিং করছেন বিভিন্ন স্কুলে, এখান থেকে আপনি কি অর্জন করতে চান? এটা মৎস্য পণ্য খাতে এই কর্মসূচিটা কি অর্জন করতে চান আপনারা? আমরা অর্জন করতে চাই, বিশেষ করে ছেলেমেয়েরা এখন মাংস বেশি খেতে চায়, এবং আমাদের যে লোকাল মাছ ছেলেমেয়েরা মাছ খাইতে চায় না কাটার কারণে। এবং এই মাছের দিয়ে যে সিঙ্গারা, সমোসা, রোল বিভিন্ন খাদ্য তৈরি করা যায়, এবং তাদেরকে উৎসাহিত করার জন্য মূলত আমরা এই ক্যাম্পিংয়ের আয়োজনটা করছি। এবং আপনি মনে করছেন তাতে মৎস্যজাত পণ্যের সম্প্রসারণ হবে? হ্যাঁ, তো অবশ্যই এরা যখন খাবে এবং শিখবে, তখন এই মাছের বা মৎস্যজাত পণ্যের সম্প্রসারণ কিন্তু বৃদ্ধি পাবে। এখানে ফিশ ভ্যালু অ্যাডেড উদ্যোক্তা আলমগীর, আমি আলমগীরের সাথে কথা বলি, কী দিয়ে কীভাবে তৈরি করেছে আলমগীর? আপনি তো কাজ করছেন সাগরিকের সঙ্গে উদ্যোক্তা হিসেবে, আপনি বলুন তো সিঙ্গারা নিয়ে এসে আজকে টিফিনের মধ্যে এই চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সবাইকে দেবেন, এখানে কীভাবে তৈরি করছেন? এটা এখানে তৈরি করছে আজকে দিয়েছি কাতলা মাছ আর হলো তেলাপিয়া। কীভাবে করেছেন এটা? মাছটা তৈরি করছি ভালো করে ধুয়ে নিয়ে, এটার একটু প্রথম মাছটাকে বাজার নিয়ে ভালো করে ধুইলেন, ধুয়ে দিয়ে এটার একটু সিদ্ধ করবে, সিদ্ধ করে একটু আদা দিবে, যে মাছটা গন্ধ আছে ভিতরে কাটাগুলো কি করবে? কাটাগুলো সিদ্ধর পরে বাছি বাছি নিয়ে ফেলবো। আচ্ছা, বাছি বাছি নিয়ে ফেলার পরে একটু আদা দিতে হবে, নাহলে কিন্তু গন্ধটা থাকে যাবে। আচ্ছা, গন্ধের জন্য আদা দিতে হবে, একটু আদা দিতে হবে, একটু হলুদ দিতে হবে। তাহলে মাছটা যখন আমি সিদ্ধ করা হয়ে যায়, তখন মাছটা আনি মশলা টশলা দিয়ে মাছটা এটার সাথে দিয়ে আপনার সিঙ্গারা সমুচা এটার সাথে যে আলুগুলো হয়, আলুর পরিমাণ একটু কম হবে। আমরা তো সিঙ্গারা করি আলু দিয়ে, তাই না? এখানে আলু পরিমাণ কম থাকবে, মাছের অংশ বেশি থাকবে। আচ্ছা, মাছ কি পরে কি মশলা দিয়ে কষাবে, এরকম কিছু করবে? না, মশলা দিয়ে কষাই টষাই, তারপরে ওই যে কি মশলা দিবেন? প্রথম আপনার বিভিন্ন রকম মশলা আছে, জিরা গুঁড়ি আছে, ধনিয়া গুঁড়ি আছে, বাসমতি মশলা আছে, বিভিন্ন মশলা, মানে যত রকম মশলা দিবেন ততটুকু টেস্ট পাবে। তো এগুলা দিয়ে মশলা সবগুলা দিয়ে, আর পেঁয়াজ দিবেন, পেঁয়াজের সাথে ধনিয়া পাতা, তারপরে কাঁচা মরিচ সবগুলা দিয়ে মিশে তারপরে বানাতে হবে। তাতে স্বাদ হচ্ছে। আপনি তো দোকানেও বিক্রি করেন, তাই না? মানুষের কেমন আগ্রহ, কেমন? তারপর মানুষ আগ্রহ, প্রচুর আগ্রহ। এগুলো তার কেউ দেখে না, এগুলো তো সব আগে দেখেছি কি সিঙ্গারা ভিতরে আলু দিছিল বা সমুদ্রের মধ্যে পেঁয়াজ দিছিল। এখন নতুন মানে এটা নতুন বাড়েছে সাগরিকা সমাজ উদ্যোগের মধ্যে, এটা মানে নতুন আমার নিছিল ময়মনসিংহ থেকে, স্যার আমাকে শিখে আসছেন, ট্রেনিং নিছিল। আচ্ছা, এই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আছেন, আপনি কি মনে করেন এই কর্মসূচিটা মৎস্যজাত খাবারের ক্ষেত্রে কিরকম আপনি স্কুলে ক্যাম্পিং হতে চাচ্ছেন, আপনি কেন ক্যাম্পিং করার পারমিশন দিলেন? আমার মতে এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন অভিভাবকরা ইতিপূর্বে আমাদের সাথে যে আলাপ করেছে, যে তারা আমাদের বিশেষ করে শিক্ষার্থীরা বা তাদের ছেলে মেয়েরা মাছ খেতে চায় না, তারা মাংস খেতে চায়। আমরা যেটা নতুন একটা যে প্রক্রিয়া, যে সিঙ্গারা চমচাতে তারা জানে শুধু আলু দিয়ে করে, এখন এই যে মাছের এই যে মাছ দিয়ে যে সিঙ্গারা চমচা করে, এটা নতুন একটা প্রোগ্রাম, অনেক ভালো প্রোগ্রাম। এবং আমি মনে করি যে এই প্রোগ্রামের সাথে আমাদের শিক্ষার্থীরাও
ইনভলভ হবে এবং এই কর্মসূচিকে আপনি সম্প্রসারণ করবেন আপনার এই অঞ্চলে? আমাদের পরিকল্পনা আছে প্রত্যেকটা স্কুলে আমরা তাদেরকে বানানোর পরে টিফিনটা কিভাবে আরো তো প্রোডাক্ট হতে পারে, সিঙ্গারা, সমোসা, রোল, তারপরে একটা ফ্যাটিস তৈরি করে তারা, আরো মানে ফিশ বল তৈরি করে। জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন সাহেব আপনি আছেন, আপনি এই কর্মসূচিতে কিভাবে দেখছেন? আমি বলবো যে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার এটা একটা খুব মহৎ এবং চমৎকার উদ্যোগ, কেননা আমাদের বাচ্চাদের প্রোটিনের চাহিদা। আপনি মাছের কর্মকর্তা জেলার, আপনি এই জিনিসটা কিভাবে সম্প্রসারণ করবেন? আমি বলবো যে এটা সম্প্রসারণ করা দরকার এবং প্রত্যেকটা স্কুলে যারা এরকম টিফিন দেওয়া হয়, টিফিনের খাবারগুলোতে সম্পূরক খাবার হিসেবে এরকম যে এই ভ্যালুয়েটেড যদি ফিশ ভ্যালুয়েটেড সিঙ্গারা দেওয়া হয়, সেটা মাছও থাকবে এবং এটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো, এটা একটা পুষ্টিকর খাবার হবে এবং এটা তাদের মাছের, যারা মাছ খেতে চায় না কাটার হয়, তাদের মাছের ঘাটতি পূরণ। তোমরা তো মজা করে খাচ্ছ সিঙ্গারা না সামোসা, কেমন লাগতেছে? এগুলো কি তৈরি জানো? কোথায় শুনছো? সাদেক শুনছো? তো এরকম করে যদি মাছের মধ্যে সিঙ্গারার মধ্যে মাছ দেওয়া যায়, সামোসা মাছ দেওয়া, ভালো না? আমি কি করি, তরকারি দেখাই আমরা এরকম কখনো খাই? তাহলে কি বলতো, মাকে বলতে হবে কি মাছ দিয়ে সিঙ্গারা তৈরি করো। দেখছিলেন সুবর্ণচরে মৎস্য চাষে খামার যান্ত্রিকতা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। আজ এই পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি ও মানুষ। সকলকে ধন্যবাদ।